আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 326তম পর্ব। আজকের পর্বে আমরা গত সেশনের কন্টিনিউশন করব। গত সেশনে আমরা আমরা রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে আমরা বেশ কিছু কথা বলেছি। আমরা গত 35 বছরের 1991-92 থেকে 25-26 পর্যন্ত গত 35 বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধির হার, রাজস্ব আদায় এবং আদায়ের প্রবৃদ্ধি হার, এগুলো এগুলো আমরা পর্যালোচনা করেছি। করে গতদিন আমরা দেখেছি যে গত গত 35 বছরে গড় রাজস্ব লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধির গড় ছিল 19%, আর আদায় প্রবৃদ্ধির গড় ছিল 13%। আর আমরা দেখেছি যে গত 35 বছরের মধ্যে 12 বছরে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে আর 23 বছরে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আমরা দেখেছি যে লক্ষ্যমাত্রা প্রথম দিকে অর্জিত হয়েছে, রিসেন্টলি লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। আর আমরা দেখেছি যে রিসেন্টলি গত 17-18 থেকে এই লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি অনেক বেশি। আর আমরা দেখেছি যে মাঝখানে 3 বছর 3 বছর ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল, এবং তার 3টে কারণ আমি বলেছিলাম। আর যদি আজকে সময় পাই কারণগুলো একটু বেশি ব্যাখ্যা করব, আর না পাইলে আরেকদিন হয়তো করব। তো এই ছিল গতকালের পিকচার। সব শেষে আমি বলেছিলাম যে এই বর্তমান অর্থ বছরে যে 47% রেভিনিউ গ্রোথ লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এটা এটা আদায় করা সম্ভব হবে না। তো আমি বলেছিলাম যে আহ, লক্ষ্যমাত্রা গ্রোথ 15 থেকে 22 পর্যন্ত আম, আদায় আদায় করার ক্যাপাসিটি ম্যানেজমেন্টের আছে, 15 থেকে 22। তো 18-20 এরকম গ্রোথ দিলে আদায় হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমরা আর কয়েকটা কথা বলবো। সেটা হলো এই যে গ্রোথ যে দেওয়া হচ্ছে, এই যে গত 17-18 থেকে গ্রোথ খুব বেশি দেওয়া হচ্ছে, 32, 38, 44, 39, 27, 23, 25, 28, 36, 47, এক বছরেও এই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তো এগুলো দিয়ে দিয়ে লাভ কি? এই এত লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি দেওয়া হয়েছে, আর আদায়ের প্রবৃদ্ধি কত? 17-18 থেকে 17-9 -2, 20, 7, 11, 13, 2, 12। এই হলো আদায়ের প্রবৃদ্ধি। তাহলে এইরকম লক্ষ্যমাত্রা দেওয়ার অর্থটা কি? কোন ভিত্তিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়? তো আমি জানি না কোন ভিত্তিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আসলে আমার কাছে তো মনে হয় যে এর পেছনে কোনো যুক্তিগ্রাহ্য কোনো কারণ থাকে কিনা, যারা এগুলো করে তারাই ভালো জানে। তবে আমি এর মধ্যে ওরকম কোনো কারণ খুঁজে পাইনি। তো আহ, এখন আমি বলবো যে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হলে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে নির্ধারণ করতে হবে। ক্রাইটেরিয়া গুলো কি? প্রথম হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি কত। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তো ধরেন গত 15-20 বছরে এই 5, 6, 7, 8, 9 এরকমই ছিল। এর চেয়ে বেশি তো হয় নাই গত 15-20, 30, 35 বছরে। তো কাজেই এটা এটা ধরা যায়, এটা তো ধরা যায়, এর চেয়ে তো অনেক বেশি হয়। আর যেহেতু গত গত 35 বছরের রাজস্ব আদায়ের গড় গড় প্রবৃদ্ধি 13%, তো তেরো তো ধরাই যায়, 13 ধরা যায়। আর মাঝে মাঝে কয়েকটা বছরে বেশিও ছিল। তো সব মিলে সব মিলে আমার মতামত, আমি আগেই বলেছি, গতকালই বলেছি যে 15 থেকে 22, 18, 20 এরকম গ্রোথ দিলে সেটা অর্জন করা সম্ভব হবে। এটাই তো অনেক। প্রত্যেক বছর যদি যদি 20% গ্রোথ হয়, তার মানে 5 বছরের ডবল। এটা কি কম নাকি? তো অনেক, হ্যাঁ। এটা যদি সাস্টেইন করা যায়, তো আহ, তো 10 বছরে 3 গুণ, হ্যাঁ, তো অনেক, হ্যাঁ, যাও আর কি। তো এই হলো একটা কথা, একটা বক্তব্য আমার। সেটা হলো যে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধি এটা 18-20%-এর বেশি হওয়া ঠিক না উইথ প্রেজেন্ট ক্যাপাসিটি। বর্তমানে ম্যানেজমেন্টের যে ক্যাপাসিটি আছে, যে ম্যান পাওয়ার আছে, যে আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে, যে লজিস্টিক্স আছে, এইগুলো দিয়ে এর চেয়ে বেশি সম্ভব না। আর যদি এগুলো বাড়ানো যায়, যদি র্যাপিডলি সংস্কার করা যায়, যদি আইটি ইনফ্রাস্ট্রাকচার ব্যাপকভাবে বাড়ানো যায়, এআই ব্যবহার করা যায়,
ডেটার উপরে সরকারের প্রচুর নিয়ন্ত্রণ আসে, বিশেষ করে ক্রয় বিক্রয়ের যে ডেটা, এই ডেটার উপরে যদি সরকারের প্রচুর নিয়ন্ত্রণ আসে, তখন তো রেভিনিউ খুব লাফে লাফে রেভিনিউ বেড়ে যাবে ইনশাল্লাহ। তো সেরকম তো আহ, কাঠামো তৈরি করতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে। তো এই হলো একটা কথা। আমি আজকে যেটা বললাম সেটা হলো লক্ষ্যমাত্রা 18-20 এর মতো বৃদ্ধি করলে সেটা সেটা ভালো হয়। আর একটা কথা হলো যে এই যে এত লক্ষ্যমাত্রা যে নির্ধারণ করা হলো, কারণটা কি? তো এটা কি এরকম বিশ্বাস থেকে যে আদায় হতে পারে? তো এমন এমন বিশ্বাস কিভাবে হয়? এমন বিশ্বাস একটা কারণ হতে পারে যে আহ, মনে মনে করতে পারে যে আমরা তো এবার খুব স্পেশাল ড্রাইভ দিচ্ছি, আমরা এই করছি, আমরা এই করছি, আমরা বকেয়া আদায় করছি, আমরা এডিআর করছি, আমরা আহ, আর যেগুলো করা হয়েছে এগুলো মনে করে যদি কেউ মনে করেন যে এই কারণে রাজস্ব আদায় সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করবে, এটা খুব ভুল ধারণা। এটা খুব ভুল ধারণা। এটা খুব ভুল ধারণা। গত 31 বছর ধরে দেখছি এই প্রত্যেক জুলাই আগস্ট মাসে এরকম স্পেশাল ড্রাইভ দেওয়া হয়। প্রত্যেক জুলাই আগস্ট মাসে তখন যে ম্যানেজমেন্টটা থাকে, সিনিয়র ম্যানেজমেন্টরা থাকে, তারা বলেন যে এবার কিভাবে এখন এই রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় হবে পরিকল্পনা করো। তখন এই স্পেশাল কিছু পরিকল্পনা করা হয়। দ্যাট ইজ নাথিং স্পেশাল। দ্যাট ইজ নাথিং স্পেশাল। এভরি ইয়ার ইট ইজ সেম। প্রত্যেক বছর এটা একই। বকেয়া আদায় আদায় করা হবে, এই এডিআর করা হবে, কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে, আর কতগুলো আহ, কতগুলো হিসাব তো আমলারা তো খুব সুন্দর করে হিসাব করে বুঝে দিতে পারে। এইখানে বাড়িয়েছে, এখানে এটা করেছে, এটা করেছে, এটা করেছে, ইকুয়ালটা এত, ইকুয়ালটা এত, এত এত হবে। কিন্তু কিন্তু যে সমস্ত প্ল্যান দেওয়া হয় সেটা 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 কদাচিৎ সেটা সবশেষে যে বাস্তবায়িত হয়। তো তো আমি এখন যেটা বললাম যে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে এই জন্য রেভিনিউ সিগনিফিকেন্টলি বাড়বে, এটা খুব ভুল ধারণা। এটা খুব ভুল ধারণা। কোনো স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে না। যে ড্রাইভ দেওয়া হচ্ছে এগুলো স্পেশাল না, এগুলো স্পেশাল না। প্রত্যেক বছরই এই ড্রাইভ দেওয়া হয়। হয়তো এবার তিনি দেখছেন, তিনি তো আর আহ, হয়তোবা তিনি আহ, বিগত বছরগুলোতে তিনি ছিলেন না। তিনি তো আর বিগত এই 35 বছরের যে ভ্যাটের ইতিহাস আমাদের, যে আহ, এই সময় তো তিনি তিনি ছিলেন না, আর তার আগে তো থাকার কথাই না। তো গত বছরগুলোতে কি হয়েছে, সাধারণত জুলাই আগস্টে কি হয়, এগুলো তো আমার ধারণা যে তার জানা নেই। হ্যাঁ, তার জানা নেই। তো তিনি মনে মনে ভাবছেন যে আমি তো এবার খুব স্পেশাল ড্রাইভ দিচ্ছি, কাজেই এটা আদায় হবে। তো আসলে আমার আমার সামারি বক্তব্য হলো এটা কোনো স্পেশাল ড্রাইভও না। এটা প্রত্যেক বছরে এসব ড্রাইভ দেওয়া হয়। এটা হয়তো বা আপনার জানা নেই। তো এখানে ওই সিগনিফিক্যান্টলি কোনো গ্রোথ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা কথা হলো যে এরকম টার্গেট দেওয়ার হয়তো একটা কারণ হতে পারে, এরকম একটা কারণ হতে পারে যে খুব বেশি চাপিয়ে দিলেই তারা বেশি কাজ করবে। এরকম একটা বিশ্বাস হতে পারে যে চাপিয়ে দিলে বেশি কাজ করবে। এইটা এটা ম্যানেজমেন্টের খুব ওল্ড অ্যাপ্রোচ, খুব ওল্ড অ্যাপ্রোচ, খুব ব্যাড অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ ম্যানেজমেন্ট এখন আর নেই। এগুলো অনেক আগে ছিল, যে চাপিয়ে দিলে কর্মচারীরা বেশি কাজ করবে। এই অ্যাপ্রোচ এখন আর নেই একেবারে। এটা ওল্ড মডেল। এখনকার অ্যাপ্রোচ হলো এখনকার অ্যাপ্রোচ হলো তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে অনার করতে হবে, তাকে ফ্যাসিলিটেট করতে হবে, এবং তার সাধ্য অনুযায়ী তার কাজ দিতে হবে। টিওআর কাকে বলে? টার্মস অফ রেফারেন্স। টিওআর কাকে বলে? তার যে কার্যতালিকা, তার কার্যতালিকা অর্থ হলো যে সে যতটুকু কাজ করতে পারে, তার যিনি ম্যানেজার, তার দায়িত্ব হলো সে যতটুকু কাজ করতে পারে ততটুকু কাজ বিচার বিবেচনা করে তাকে দিতে হবে। এটাকে বলে টিওআর। আল্লাহ বলেছেন যে আমি আমি সাধ্যের অতিরিক্ত বোঝা কারোর উপরে চাপাই না। আর মানুষ যদি এরকম এই 47% গ্রোথের টার্গেট যদি দিয়ে দেওয়া হয়, তো সেটা কখনো এটা এটা অর্জন করা সম্ভব না। তো তো আমি যেটা বললাম, এরকম ধারণা থেকে যদি দেওয়া হয় যে বেশি চাপিয়ে দিলেই বেশি কাজ করবে, এটা খুব রং ধারণা। বেশি চাপিয়ে দিলে বেশি চাপিয়ে দিলে যেহেতু অর্জন করতে পারবে না, এজন্য ডিমোরালাইজড হয়ে যাবে, একেবারে ডিমোরালাইজড হয়ে যাবে, সে আর কাজ করবে না। সে জানে যে পারবো না, হবে না, এই জন্য কাজ করবে না। আর যদি আম, হওয়ার মতো যদি টার্গেট দেওয়া হয়, যদি ধরেন 20% টার্গেট যদি দেওয়া হয় গ্রোথ, তখন যদি তাকে তাকে প্রেশারাইজ করা হয়, তখন সে চেষ্টা করবে যে হ্যাঁ আমি একটু চেষ্টা করলে তো পারবো। তখন তখন সে
চেষ্টা করবে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা গতবার চেয়ে ভালো করছেন আপনি, এবার করার সম্ভাবনা আছে, আপনি খুব প্রসপেক্টিভ অফিসার, এইভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে ইনসেন্টিভাইজ করতে হবে। আমি তিনটে কারণ বলেছিলাম, গতকালে তিনটে কারণ বলেছিলাম, যে তিন তিন অর্থ বছর, ৯, ১০, ১০, ১১, ১১, ১২, এই ৩ অর্থ বছর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ স্যারের সময় যে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা কেন অর্জিত হয়েছিল, আমি বলেছিলাম যে একটা কারণ হলো লক্ষ্যমাত্রার টার্গেট ছিল ১৬, ২২, ১৬, প্রবৃদ্ধি ছিল, টার্গেটে প্রবৃদ্ধি ১৬, ২২, ১৬, আর আদায় প্রবৃদ্ধি প্রবৃদ্ধি ছিল ১৮, ২৭, ১৯। তো একটা টার্গেটটা রিজনেবল ছিল। আর একটা আমি বলেছিলাম যে যে উনার ম্যানেজমেন্ট খুব ফ্লেক্সিবল ছিল, উনি উনি চাপ সৃষ্টি করতেন না। আর আর বলেছিলাম যে ওই সময় ইনসেনটিভ দেওয়া হয়েছিল। তো এই মডেলটাকেও তো রেপ্লিকেট করা যায়, এই মডেলটাকে রেপ্লিকেট করা যায়, রেপ্লিকেট করলে অন্তত অন্তত 20% গ্রোথটা এনশিওর করা যায়। তো 20% গ্রোথ হলেও তো কম না, গত বছরের চেয়ে যদি 20% গ্রোথ হয়, তো তাও তো প্রায় ৪,১৫,০০০ কোটি টাকা গত বছর আদায় হয়েছে। তো 20% হলে ১,০৩,০০০ কোটি টাকার মতো, তো সেটাও তো কম না, হ্যাঁ? সেটা অনেক। তো তাহলে সবশেষে আমি কি বললাম, সবশেষে বললাম যে এরকম কোনো ধারণা থেকে যদি এরকম হিউজ টার্গেট দেওয়া হয় যে চাপ দিলে তারা কাজ করবে, তো এটা খুব রং ধারণা। চাপ দিলে কাজ করবে না, চাপ দিলে ডিমোরালাইজড হয়ে যাবে, চাপ দিলে চাপ দিলে মনোবল ভেঙে যাবে। কাজেই চাপ দিলে কখনো বেশি কাজ তারা করবে না, এটা খুব রং অ্যাপ্রোচ, ম্যানেজমেন্টের খুব রং অ্যাপ্রোচ এটা। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আজকে অনেকগুলো কথা বললাম। আম, যে- প্রথমে বললাম যে লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্রাইটেরিয়া গুলো কি হওয়া উচিত, লক্ষ্যমাত্রা পরিমাণ কত হওয়া উচিত, সেগুলো বললাম। এরপরে বললাম যে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে মেনলি মেনলি ৩ বছরে যে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছিল, ওই ৩ বছরের যে কারণগুলো ছিল সেটাকে অন্তত রেপ্লিকেট করা যায়, ওই মডেলটা অনুসরণ করা যায়। এরপরে বললাম যে বেশি কাজ দিলে বেশি বেশি চাপে দিলে বেশি কাজ করবে, এরকম ধারণা থেকেও যদি দেওয়া হয়, এটা খুব ভুল ধারণা। তো এখন এখন আসেন, তাহলে তাহলে লক্ষ্যমাত্রা কি অর্জিত হবে না? আমি আগেও বলেছিলাম যে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তবে তবে আমি এর আগে একদিন বলেছিলাম যে যেখানে রাজস্ব হারিয়েছে সেখানে খুঁজতে হবে। নাসিরুদ্দিন হোজ্জার মতো আংটি হারিয়েছে ঘরের ভিতরে, আর আপনি আংটি খুঁজবেন ঘরের বাইরে আলোতে, যেখানে আলো আছে সেখানে খুঁজবেন, ওই আলোতে কোনোদিন আংটি পাওয়া যাবে না। আংটি ঘরের মধ্যে অন্ধকারে হারিয়েছে, আংটি পাইতে হলে ঘরের মধ্যে অন্ধকারেই খুঁজতে হবে। রাজস্ব যেখানে হারিয়েছে সেখানে খুঁজতে হবে। রাজস্ব কোথায় হারিয়েছে? রাজস্ব হারিয়েছে রাজস্ব হারিয়েছে হলো প্রতিষ্ঠান সেল গোপন করে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়। প্রতিষ্ঠান ভ্যাট এবং ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় তার বিক্রয় গোপন করে, তার বিক্রয় তথ্য গোপন করে। প্রকৃত বিক্রয় তথ্য তারা ভ্যাট ইনকাম ট্যাক্স অথরিটির কাছে পেশ করে না। তারা আন্ডারহ্যান্ড পেমেন্ট নেয়, তারা ইনভয়েস ছাড়া সেল করে। তো এই হলো একেবারে রাজস্ব ফাঁকির মূল স্থান। এই মূল স্থান স্থানে হিট করতে হবে, এখানে অ্যাড্রেস করতে হবে। প্রকৃত সেল যেন গোপন করতে না পারে সেই জন্য ব্যবস্থা নিতে হবে। এর মূল হচ্ছে অটোমেটেড ইনভয়েস সিস্টেম, সেটা আমি বারবার বলে আসছি। তবে এর নেচার এবং এর ফিচার সম্পর্কে আমি আরেকদিন আলোচনা করব। তো কিভাবে আমরা খুব দ্রুত সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রাজস্ব আমরা আদায় করতে পারি, আমি ৩ বছরের একটা পরিকল্পনা আমি পেশ করব। আমি আগামী হয়তো একটা ভিডিওতে আমি এই কথাটা বলবো। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি যে আলোচনাটা করলাম, আমি আশা করি যে আজকের মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন যে লক্ষ্যমাত্রা কিভাবে নির্ধারণ করতে হবে, লক্ষ্যমাত্রা অর্জন করার মডেল এখন আমরা কোনটা ফলো করতে পারি। এই বর্তমানে ক্যাপাসিটিতে আমাদের 20% ম্যাক্সিমাম লক্ষ্যমাত্রা আমরা বৃদ্ধি করতে পারবো। আর যদি এর চেয়ে বেশি যদি বৃদ্ধি করতে হয়, তাহলে যেখানে যেখানে রাজস্ব হারিয়েছে সেখানে প্রচন্ড ভাবে হিট করতে হবে। একটা নেশন ওয়াইড একটা অটোমেটেড ইনভয়েস সিস্টেম করতে হবে, সেটা নিয়ে আমি আগামী যে কোনো একদিন আলোচনা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।